আজকে ভিডিওতে রায়মার্টিন মিত্রা 2024 সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়নের যে 4 নম্বর প্রশ্ন সেটি রয়েছে অর্থাৎ চিত্তরঞ্জন হাই স্কুল পুরুলিয়া এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একেইটা আছে সঠিক উত্তরটি বেছে লেখো। একে আছে বন্দে গান চিহলগানি কথার অর্থ হলো এটা হবে 40 জন বান্দা। এরপরে দুই আছে বাংলায় স্বাধীন সুলতানি শাসন শেষ হয় এটা হবে 1538 খ্রিস্টাব্দে। এরপর 3 আছে সড়কি আজম নির্মাণ করেন এটা শেরশাহ হবে। এরপর 4 আকবরনামা রচনা করেন আবুল ফজল আল্লামী। এরপরে 5 আছে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল এটা হবে 1526 খ্রিস্টাব্দে। এরপর দিয়ে গেছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। একে আছে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতার নাম কি? সৈয়দ বংশের প্রতিষ্ঠাতার নাম হলো খিজির খাঁ। এরপরে দুই আছে নবরত্ন কাদের বলা হতো? মোগল সম্রাট আকবরের রাজসভায় বহু বিশিষ্ট পণ্ডিতদের মধ্যে 9 জন বিখ্যাত পণ্ডিতকে একত্রে নবরত্ন বলা হতো। এরপরে তিনটা আছে রুমি কৌশল কে কার কাছ থেকে শিখেছিল? রুমি কৌশল বাবর তুর্কিদের কাছ থেকে শিখেছিলেন। এরপরে 4 আছে হোসেন শাহের মৃত্যুর পর কে বাংলার নবাব হন? হোসেন শাহের মৃত্যুর পর বাংলার নবাব হন নসরত শাহ। এরপর 5 আছে ইসলাম জগতের প্রধান ধর্মগুরু কে? ইসলাম জগতের প্রধান ধর্মগুরু হলেন খলিফা। এরপর 3 আছে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একে আছে মোহাম্মদ ঘুরি 2 জন অনুচরের নাম লেখো। এটা হবে মোহাম্মদ ঘুরি 2 জন অনুচর হলেন, এক হচ্ছে কুতুবউদ্দিন আইবক ও 2 তাজউদ্দিন ইয়ালদুজ। এরপরে 2টা আছে সুলতানি ও মোগল আমলে টাকা পয়সা বা মুদ্রার নাম কি কি ছিল? সুলতানি ও মোগল যুগে সোনা রূপো ও তামার মুদ্রা চালু ছিল। সুলতানি আমলে মুদ্রার নাম, সুলতানি আমলে প্রচলিত মুদ্রাগুলি ছিল মোহর, টঙ্কা ও জিতল। এরপরই মোহর ছিল সোনার মুদ্রা, টঙ্কা ছিল রূপোর মুদ্রা, জিতল ছিল তামার মুদ্রা। মোগল আমলে মুদ্রার নাম, মোগল আমলে প্রচলিত মুদ্রাগুলির নাম হলো মোহর বা আশরফি, রূপায়া ও দাম। মোহর বা আশরফি ছিল সোনার মুদ্রা, রূপায়া ছিল রূপোর মুদ্রা, দাম ছিল তামার মুদ্রা। এরপরে 3টা আছে মনসবদারি প্রথার 2টি বৈশিষ্ট্য লেখো। মনসবদারি প্রথার বৈশিষ্ট্যগুলি হলো একে হচ্ছে মনসবদাররা পদমর্যাদা ও যোগ্যতা অনুযায়ী সুনির্দিষ্ট সৈন্য ও ঘোড়া রাখতেন। 2 কর্মনিপুণতার দ্বারা মনসবদারি অর্জন করতে হতো, উত্তরাধিকারী সূত্রে মনসবদারি প্রদান করা হতো না। এরপরে 4টা আছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একে আছে টিকা লেখো একডালা দুর্গ। বাংলায় ইলিয়াস শাহ এর শাসনকালে গৌড়ের নিকটবর্তী একডালা দুর্গ ছিল বিশেষ উল্লেখযোগ্য। চিরামতি ও পালিয়া নামক গঙ্গার 2 শাখা নদী দুর্গটিকে বেষ্টন করেছিল। ফিরোজ শাহ তুগলক পান্ডুয়া আক্রমণ করলে ইলিয়াস শাহ দুর্ভেদ্য একডালা দুর্গে আশ্রয় নেন। সেনাবাহিনী সমেত ফিরোজ শাহ তুগলক ফিরে যাওয়ার ভান করলে ইলিয়াস শাহ সৈন্যবাহিনী দুর্গ থেকে বেরিয়ে এসে ফিরোজ শাহকে ধাওয়া করে আক্রমণ করতে চেষ্টা করে, কিন্তু ফিরোজ শাহ এই আক্রমণের জন্য তৈরি ছিলেন, তাই যুদ্ধে তিনি জয়ী হন। তবে দিল্লির সুলতান একডালা দুর্গ দখল করতে না পারায় বাংলায় ইলিয়াস শাহী শাসন বজায় থাকে। এরপরে 2টা আছে পাট্টা ও কবুলিয়ত বলতে কি বোঝো? দিল্লির শাসক হওয়ার পর শেরশাহ রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে পাট্টা ও কবুলিয়ত ব্যবস্থা চালু করেছিলেন। পাট্টা জমিতে কৃষকের সত্ত্ব স্বীকার করে শেরশাহ কৃষককে যে দলিল দিতেন তাকে পাট্টা বলা হয়। পাট্টায় কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার এবং কৃষককে কত রাজস্ব দিতে হবে তার উল্লেখ করা হতো। কবুলিয়ত কৃষক নির্দিষ্ট রাজস্ব দেওয়ার কথা কবুল করে শেরশাহকে অর্থাৎ সরকার বা রাষ্ট্রকে যে দলিল দিত তাকে কবুলিয়ত বলা হয়। এরপরে 3 আছে সিজদা ও পায়বশ বলতে কি বোঝো? দিল্লির সুলতান গিয়াসুদ্দিন বলবন তাঁর দরবারে সিজদা ও পায়বশ প্রথা চালু করেছিলেন। অর্থ সিজদার প্রথার অর্থ সুলতানের সামনে নতজানু হওয়া।
পাইবস কথার অর্থ হলো সুলতানের পদযুগল চুম্বন করা। আসলে এগুলি ছিল সুলতানের চূড়ান্ত ক্ষমতার প্রতীক। প্রবর্তনের কারণ রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধি। সুলতান দিল্লির সুলতানের মর্যাদা বৃদ্ধির জন্য সিজদা ও পাইবস প্রথা চালু করেছিলেন। পারস্যের অনুকরণ। সিজদা ও পাইবস ছিল পারসিক প্রথা। গিয়াসউদ্দিন বর্মন নিজেকে পারস্যে এক কিংবদন্তি নায়কের বংশধর বলে ভাবতেন, তাই তিনি এগুলি প্রচলন করেন। এরপরে চারিটা হচ্ছে টিকা লেখো আকবরের রাজস্ব ব্যবস্থা। কৃষিভিত্তিক ভারতবর্ষে সুশাসন প্রচলন করার উদ্দেশ্যে সম্রাট আকবর ভূমি রাজস্ব ব্যবস্থার ওপর মনোনিবেশ করেছিলেন। আকবরকে এ কাজে সাহায্য করেন তার রাজস্বমন্ত্রী টোডরমল। জমি জরিপের মাধ্যমে রাজস্ব স্থির করা যে প্রথা টোডরমল চালু করেন তা জাপ্তি ব্যবস্থা নামে পরিচিত। উর্বরতা শক্তির ওপর ভিত্তি করে জমিগুলিকে পোলোচ, পরুতি, চাচর এবং বাঞ্জার এই চার ভাগে ভাগ করা হয়। যেটা হচ্ছে উৎপন্ন ফসলের 1/3 অংশ রাজস্ব হিসাবে নেওয়া হতো। যেটা হচ্ছে রাজস্ব নগদ অর্থে বা শস্যের মাধ্যমে দেওয়া যেত। 4 প্রাকৃতিক বিপর্যয়ে রাজস্ব মকুব করা হতো এবং সরকার কৃষকদের ঋণ দিত। এরপরে 5 আছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একে আছে আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কারগুলি আলোচনা করো। আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার। অর্থনৈতিক ক্ষেত্রে আলাউদ্দিন খলজির গুরুত্বপূর্ণ সংস্কার হলো 1 রাজস্ব সংস্কার ও 2 দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। 1 রাজস্ব সংস্কার। তিনি সকল জমিকে খালিসা জমিতে পরিণত করেন। তিনি জমি জরিপ করে উৎপন্ন ফসলের অর্ধাংশ রাজস্ব ধার্য করেন। প্রজারা কোনোভাবেই যাতে সম্পদশালী হয়ে উঠতে না পারে তার জন্য বেশি পরিমাণে খাজনা আদায় করার নির্দেশ দেন। হিন্দু প্রজাদের কাছ থেকে জিজিয়া কর, পথ কর, গোচারণ, জমির ওপর কর প্রভৃতি আদায়ের নির্দেশ প্রদান করেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। সুলতান আলাউদ্দিন খলজি ভারতে সর্বপ্রথম মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন। তিনি খাদ্যদ্রব্য, পশু এমনকি দাসদাসীর মূল্য নির্দিষ্ট করে দিয়েছিলেন। বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থাকে দেখাশোনা করার জন্য শাহানা-ই মান্ডি ও দেওয়ান-ই রিশওয়াত নামে কর্মচারী নিযুক্ত করেন। এই সময় কোনো বিক্রেতা ক্রেতাকে সঠিক ওজনে দ্রব্য সরবরাহ করছে কিনা তা খেয়াল রাখা হতো। ক্রেতাকে ওজনে ঠকালে কঠোর শাস্তি দেওয়া হতো। তিনি প্রজাদের মঙ্গলের জন্য রেশনিং ব্যবস্থা চালু করেন। এরপরে 2টা আছে শের শাহের শাসন ব্যবস্থার পরিচয় দাও। সম্রাট শের শাহ ছিলেন বিজেতা হিসেবে শ্রেষ্ঠ আর শাসক হিসেবে শ্রেষ্ঠতম। দিল্লির শাসক হিসেবে তিনি মাত্র 5 বছর রাজত্ব করেছিলেন, কিন্তু এই অল্প সময়ের মধ্যে শাসন ব্যবস্থা সর্বত্র তিনি কৃতিত্বের সাক্ষ্য রেখেছিলেন। শের শাহের সংস্কার। 1 ভূমি রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে শের শাহ অনন্য প্রতিভার সাক্ষ্য রেখেছেন। তিনি পাট্টা ও কবুলিয়ত ব্যবস্থা চালু করেন। পাট্টা। শের শাহ কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার এবং তাকে কত রাজস্ব দিতে হবে তা লিখে যে দলিল দিতেন তাকে পাট্টা বলা হতো। কবুলিয়ত। পাট্টাপ্রাপ্ত কৃষকরা রাজস্ব দেওয়ার কথা স্বীকার বা কবুল করে সরকারকে যে দলিল সই করে দিত তাকে কবুলিয়ত বলা হতো। বিচার সংস্কার। শের শাহ পক্ষপাতহীন ও কঠোর বিচার ব্যবস্থা প্রবর্তন করেন। তিনি তাঁর সাম্রাজ্যের মধ্যে এক ধরনের আইন ও দণ্ডবিধি প্রবর্তন করেন। সম্রাট স্বয়ং প্রতি বুধবার আপিল মামলার বিচার করতেন। অপরাধীকে শাস্তিস্বরূপ বেত্রাঘাত, অঙ্গচ্ছেদ এমনকি প্রাণদণ্ডও দেওয়া হতো। যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে সুদীর্ঘ ও প্রশস্ত রাজপথ নির্মাণ শের শাহের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। তিনি পূর্ববঙ্গের সোনারগাঁ থেকে পেশোয়ার পর্যন্ত 1400 মাইল দীর্ঘ পথ নির্মাণ করেন, যা সড়ক-ই আজম নামে পরিচিত। তিনি আগ্রা থেকে বুরহানপুর ও আগ্রা থেকে যোধপুর পর্যন্ত রাস্তা নির্মাণ করেন। তিনি পথিক ও বণিকদের সুবিধার জন্য রাস্তার ধারে ধারে অনেক সরাইখানা নির্মাণ করেছিলেন। তিনি প্রথম ঘোড়া পিঠে ডাক আদান প্রদানের ব্যবস্থা করেন। এরপরে ধর্মনীতি। শের শাহ ছিলেন সুন্নি মুসলমান। তিনি ধর্মনিরপেক্ষ নীতি গ্রহণ করে শাসন পরিচালনা করতেন। ব্রহ্মজিৎ গৌড় তার প্রধান সেনাপতি ছিলেন। তার উদার নীতির জন্য তিনি ভারতের জাতীয় সম্রাটের মর্যাদা লাভ করেছিলেন। উপসংহার। মধ্যযুগে মাত্র 5 বছর রাজত্ব করে শের শাহ উন্নত শাসন কাঠামো রচনা করেন। এ প্রসঙ্গে এই ঐতিহাসিক স্মিথ বলেছেন যে শের শাহ যদি আরও কয়েক বছর জীবিত থাকতেন তাহলে ভারতের ইতিহাসে হয়তো মহান মোগলদের আবির্ভাব সম্ভব হতো না। তাহলে আজকের ভিডিওতে আমরা
সপ্তম শ্রেণী ইতিহাস বিষয়ে যে 4 দাগে চিত্তরঞ্জন হাই স্কুল পুরুলিয়া এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।